দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত আমাদের রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর 65তম পর্বের দ্বিতীয় অংশে। দর্শক, আমরা প্রথম অংশে অস্টিওপোরোসিস নিয়ে কথা বলেছি। অস্টিওপোরোসিস রোগ চিকিৎসা এবং প্রতিকার, আহ, এই বিষয়টি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি দর্শক প্রথম অংশে, এবং আলোচনার বাকিটুকু আজ এখন আমরা শেষ করব। আমাদের অস্টিওপোরোসিস নিয়ে আমাদের যে বিষয়গুলো জেনে রাখা এখনো বাকি, সেই বিষয়গুলো জানবো। দর্শক, এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট ডক্টর মেডিসিন, এমডি রিউমাটোলজি, মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট, বিএসএমএমইউ। স্যার, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো? আপনার ভালো আছেন? ধন্যবাদ স্যার, আমিও ভালো আছি এবং ধন্যবাদ জানাই স্যার আমাদের আলোচনার দ্বিতীয় অংশে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সে কারণে স্যার, আমরা আলোচনার প্রথম অংশে স্যার কথা বলেছি অস্টিওপোরোসিস নিয়ে, এবং স্যার আমাদের বেশ কিছু বিষয় এখনো স্যার জেনে নেওয়া বাকি। স্যার জানবো, আমি একটু দর্শকদেরকে বলি কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আমাদের দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে লাইভে। লাইভ চলাকালীন সময়ে অস্টিওপোরোসিস নিয়ে কিছু জানবার থাকলে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাবেন। দর্শক, আমরা আছি আপনাদের সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনাদের জন্যই আয়োজন। আমাদের আয়োজনের পুরোটা জুড়ে সাথেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের এই লাইভটি। দর্শক, লাইভ শেষ হয়ে যাওয়ার পরও আমাদের এই আলোচনাটি কিন্তু থেকে যাবে আমাদের পেজে, চাইলে পরেও দেখে নিতে পারবেন। আমার একটু বলে রাখি, আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা এবং পাওয়ার্ড বাই ইউপাসেক। দর্শক, আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়, অস্টিওপোরোসিস রোগ চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। স্যার, আমরা আহ, বেশ কিছুটা আলোচনা করেছি অস্টিওপোরোসিস নিয়ে, এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসতে চাই স্যার। অস্টিওপোরোসিস যাদের আছে তাদের নিশ্চয়ই একটা চিকিৎসা প্রয়োজন হয়। স্যার, এই চিকিৎসাটা আসলে ধরনটা কেমন, কিভাবে চিকিৎসা দিয়ে থাকে? আমি প্রথমে বলছিলাম যে রোগ চিকিৎসা করতে হলে চিকিৎসার রোগ মানে কি কারণে হচ্ছে সেই কারণটা আগে নির্ণয় করতে হবে। যদি এই এই অস্টিওপোরোসিসের জন্য কোনো মেটাবলিক কারণ হয়ে থাকে, ডায়াবেটিসের চিকিৎসা লাগবে। যদি থাইরোটক্সিকোসিস থাকে তাহলে থাইরোটক্সিকোসিসের চিকিৎসা করতে হবে। হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম চিকিৎসা করতে হবে। এটা হলো এটিওলজিক্যাল চিকিৎসা। এরপরে কিছু নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে, যেমন কিছু কিছু এক্সারসাইজ করতে হয়। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেমন যদি অ্যালকোহল কেউ খেয়ে থাকেন তাহলে অ্যালকোহল বন্ধ করতে হবে। অথবা স্মোকিং স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর। স্মোকিং যদি কেউ করেন তাহলে স্মোকিং মাস্ট বি স্টপ। অথবা যদি কেউ গ্লুকোকর্টিকয়েড কোনো ডিজিজের কারণে, কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন অ্যাসিডিক ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ক্ষেত্রে অনেক সময় ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিয়ে থাকি। এই সমস্ত কারণে যদি হয়ে থাকে তাহলে স্টেরয়েডটাকে আমরা অল্প ডোজ এবং শর্ট ডিউরেশনে যতটুকু সম্ভব রাখতে হবে রাখতে হবে। এছাড়া কিছু নন ফার্মাকোলজিক্যাল, এইগুলো হলো নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। এরপর ফার্মাকোলজিক্যাল চিকিৎসা রয়েছে। ফার্মাকোলজিক্যাল চিকিৎসার ভিতরে বিসফসফোনেট গ্রুপের ড্রাগস রয়েছে। এর মধ্যে অ্যালেন্ড্রোনেট, রেসিড্রোনেট, জোলিনডোনেট, এই তিনটা আমরা বেশি ইউজ করে থাকি। এছাড়াও রয়েছে ডেনোসোমব, মনোক্লোনাল অ্যান্টিবডি। এই মনোক্লোনাল অ্যান্টিবডিটাও আমরা ব্যবহার করে থাকি। প্যারাথাইরয়েড হরমোন টেরিপ্যারাটাইড, এটাও একটা ড্রাগ সিভিয়ার অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। অর্থাৎ ফার্মাকোলজিক্যাল চিকিৎসা এবং নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার ভিতরে আরেকটা যেটা আমি একটু মিস করছি, সেটা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হবে। বিশেষ করে ক্যালসিয়াম 1000 থেকে 1200 মিলিগ্রাম এবং ভিটামিন ডি 600 থেকে 800 মিলিগ্রাম পর্যন্ত আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। চিকিৎসা পদ্ধতি অসংখ্য। জি স্যার, জি বলুন। চিকিৎসা করতে হলে আমাকে এই ফার্মাকোলজিক্যাল চিকিৎসার উপরে বেস করেই করতে হবে এরকম না। নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসাটা অবশ্যই করে তারপরে আমাকে ফার্মাকোলজিক্যাল চিকিৎসা করতে হবে। যেমন কারো যদি এলেনডোনেট দিয়ে থাকি, এলেনডোনেট দেওয়ার আগে আমাদের কিছু কিছু প্রিকশন নিতে হয়, যে এটা খালি পেটে খেতে হয়। এটা ডোজ আছে না, যেমন প্রতিদিনের ট্যাবলেটও আছে, সপ্তাহে একদিন খাওয়ার ট্যাবলেট আছে, মাসে একদিন খাওয়ার ট্যাবলেটও আছে। অথবা বছরে একবার দেওয়ার মতো ওষুধও আমাদের হাতে রয়েছে, যেমন জোলিনডোনিক অ্যাসিড। হ্যাঁ, 1 গ্লাস বা
জোলিনটনিক নামে পাওয়া যায়। এটা আমাদের দেশে যেটা, এটা একটু কম দাম, কিন্তু বাইরের যেটা এটা 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। এটা 1 বছরে নিতে হয়। এরকম 3 থেকে 5 বছর পর্যন্ত আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি। তারপরে অনেক সময় আমরা হলিডে পিরিয়ড বলি, 2 থেকে 3 বছর এটা বন্ধ রাখি। আবার লাগতে পারে, নাও লাগতে পারে। সাধারণত 3 বছর পরে আবার শুরু করা যেতে পারে যাদের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। অর্থাৎ যে সমস্ত কারণে অস্টিওপোরোসিস হয়, ওই কারণগুলো যদি একাধিক পরিমাণে থাকে, তাহলে আমরা হলিডে পিরিয়ড পার করে আবার ওই ওষুধগুলা শুরু করি। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে চিকিৎসার তা আসলে কেমন হয় এই বিষয়টি স্যার বুঝিয়ে বলেছেন। স্যার, আহ, এই যে আপনার কথা শুনে আসলে বোঝা গেল যে অস্টিওপোরোসিসের চিকিৎসাটা একটু লম্বা সময় ধরে হয়। স্যার, যখন একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে, রোগীদের মাঝে একটা কমন প্রশ্ন থাকে, স্যার, আমি কি ভালো হব? আমার চিকিৎসায় কি আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব? স্যার, এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেন? জি, আপনি ভালো একটা প্রশ্ন করছেন যে রোগীরা এই দীর্ঘমেয়াদী চিকিৎসা খাইতে চান, যে আমরা এতদিন ওষুধ খাবো, এর লাভটা কি। অর্থাৎ এতদিন খেলে আমাদেরকে আবার ফলো আপ করতে হবে, যে এখন একটা ওষুধ দিলাম, 1 বছর পর পরে বা 2 বছর, 6 মাস পর পরে যে আমি আগে বলছি যে এটা হাড়ের ঘনত্ব কমে যায়। ঘনত্ব কতটুকু বাড়ে এটার পরিমাণ হিসাব করা হয়। যদি পর্যাপ্ত পরিমাণে ঘনত্ব বাড়ে, তাহলে এর উদ্দেশ্যটা হলো রোগীর বুঝাইতে হবে যে কেন আমরা অস্টিওপোরোসিসের চিকিৎসা করব। না করলে কি হবে? না করলে একটাই সমস্যা, যে ফল হইলেই ভেঙে যাবে। আর ঘনত্ব যদি ঠিক থাকে, তাহলে ফল হলেই নাও ভাঙতে পারে, কিন্তু বড় ধরনের ফল বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে কিন্তু যত শক্ত হাড্ডি হোক ভেঙে যায়। অর্থাৎ আমাদের উদ্দেশ্য ট্রিটমেন্টের একটা একটা টার্গেট হলো বা গোল হলো টু প্রিভেন্ট ফল, মানে ফল হইলেই যাতে না ভাঙে। এটা বুঝাইতে হবে যে হাড়ের ঘনত্ব বাড়লে যে আপনার ব্যথা কমে যাবে বা রোগ ভালো হয়ে যাবে এরকম না, কিন্তু আপনি যাতে পরে গিয়েই হাড় ভেঙে না যায়, এই কাজটাকে প্রিভেন্ট করবো আমরা। মানে কতজনকে খাওয়াইলে বা কত ডোজে খাওয়াইলে কত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট হলো, এটা 100% ইমপ্রুভমেন্ট এরকম না, একটা পার্সেন্টেজ আছে। অর্থাৎ রোগীকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। আসলে হাড় হাড় ভাঙা এমন একটি সমস্যা, এটা যারা এই সমস্যায় পড়েন তারা জানেন স্যার এটা কতটা বেদনাদায়ক, এবং এর জন্য খুব দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। স্যার, আমরা আমাদের কর্মঘন্টা স্যার নষ্ট হয়, আমাদের কার্যক্ষমতা কমে যায় স্যার। এটা আসলে একটা পরিবারের জন্য যেমন একটা বোঝা, আমাদের দেশের জন্য বোঝা। আমরা চাই না এই সমস্যায় কেউ পড়ুক। এবং অস্টিওপোরোসিসে যারা আক্রান্ত, স্যার আলোচনার শুরুতে কিন্তু বলেছেন যে তারা খুব ভালনারেবল থাকে, তারা খুব সহজেই খুব ছোট আঘাতেও তাদের হাড় ভেঙে যেতে পারে। সুতরাং এই সমস্যায় যাতে না পড়তে হয়, সে কারণেই কিন্তু মূলত চিকিৎসা দেওয়াটা এবং এই চিকিৎসা নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। স্যার, চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে স্যার জানতে গেলে চিকিৎসা না নিলে কি 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 জটিলতা হতে পারে স্যার, এই বিষয়টা একটু জানা প্রয়োজন স্যার। আপনার কাছ থেকে একটু জেনে নিব কি জটিলতা হতে পারে। ভালো একটা প্রশ্ন করছেন যে চিকিৎসা না নিলে কি হতে পারে। চিকিৎসা না নিলে, ওই যে আমি একটু আগেই বলেছি যে অল্প আঘাতেই যে ভেঙে যায়, এই ঘটনাগুলো বেশি ঘটবে চিকিৎসা না নিলে। যেমন যে দাঁড়িয়ে আছে, হয়তো হঠাৎ করে পড়ে গেল বা বাথরুমে যাওয়ার পরে পা পিছলে পড়ে গেল, দেখা যাবে নেক অফ দ্য ফিমার ভেঙে গেছে, অথবা কলিজ ফ্র্যাকচার হয়ে গেছে। অর্থাৎ চিকিৎসা নিলে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার হলে অসুবিধাগুলো হলো পেশেন্টের সমস্যা বেশি। পেশেন্টের হয়তো বেড রিডে থাকবে, অথবা তার ফ্যামিলির যে অন্যান্য কর্মক্ষম লোক আছে তারা তাদের সেবা করতে গিয়ে তাদের কর্মক্ষম যে সময়টা এটা নষ্ট হবে। যার ফলে ওই ফ্যামিলির নিজের এবং পরিবারের আর্থিক সম্মুখীন হতে হবে। এবং চিকিৎসা ব্যয় তো আছেই, চিকিৎসা ব্যয়টাও অনেক ব্যয়বহুল। কারণ নেক অফ দ্য ফিমার যদি ভেঙে যায়, দেখা যাবে যে ওনার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, অর্থাৎ পেশেন্টের ব্যয়, পেশেন্টের রোগের চিকিৎসার জন্য ব্যয়, এবং পরিবারের অন্যান্য ফ্যামিলির কর্মক্ষম বা কর্ম যে যে ঘন্টাগুলা যে ব্যয় কাজে ব্যয় করতেন ওগুলা নষ্ট হয়। অর্থাৎ দেশের সামাজিক, পারিবারিক সবকিছু ক্ষতির সম্মুখীন হয় এক্ষেত্রে। অর্থাৎ আমরা সার্বিক ভাবে একটা সমস্যায় পড়ে যায় আসলে যারা ব্যক্তিগত অস্টিওপোরোসিস। রাষ্ট্রীয় ভাবেও এর প্রভাব পড়বে চিকিৎসা না নিলে। ধন্যবাদ স্যার বিষয়টি বুঝিয়ে বলার জন্য। সুতরাং দর্শক, আমরা কেউই এই ঝুঁকি নিব না। আমরা যারা অস্টিওপোরোসিসে আক্রান্ত আছে আমরা সঠিক চিকিৎসাটা নিব। স্যার, এই প্রসঙ্গে একটু আসলে আমার অনেক দর্শক জানতে চান যে এই সমস্যা নিয়ে কার কাছে যাব।
স্যার অস্টিওপোরোসিস সমস্যা নিয়ে আসলে কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে সুবিধাটা বেশি পাওয়া যাবে, স্যার একটু যদি ধারণা দিতেন। প্রশ্নটা জটিল, উত্তরটাও জটিল অবশ্য। এটা আসলে অস্টিওপোরোসিসটা ধরেন এই যারা বাত রোগ ওনারাও চিকিৎসা করে থাকেন। এছাড়া যারা এন্ডোক্রাইনোলজি ওনারাও এই অস্টিওপোরোসিস চিকিৎসা করে থাকেন। অর্থাৎ অস্টিওপোরোসিস সিঙ্গেল ডিজিজ না, এটা মেটাবলিক ডিজিজ। এটা যে রোগের জন্য হয় ওই ডাক্তারের কাছে গেলে উনি এই চিকিৎসাটা ভালো করতে পারবেন। যেমন যদি কোনো ইউজুয়ালি কানেকটিভ টিস্যু ডিজিজ যদি হয়ে থাকে তাহলে বাতরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা ভালো। অথবা অনেক সময় মা বোনদের ক্ষেত্রে আর্লি এই হাইপোগোনাডিজম বা এই ওভারিয়ান ফেলারের জন্য হয়। এবার এই রোগগুলো আবার গাইনোকোলজিস্ট যারা আছেন ওনারা চিকিৎসা করে থাকেন। অর্থাৎ রেসপেক্টিভ ডাক্তারের কাছে গেলেন ওই চিকিৎসাটা ভালো হবে। ধন্যবাদ স্যার। স্যার আসলে আমরা চাই না কেউ অস্টিওপোরোসিসে আক্রান্ত হোক, এটা হচ্ছে সবার আগের চাওয়া। আর স্যার, তো এই প্রতিরোধটা কিভাবে করা যেতে পারে অস্টিওপোরোসিসে আক্রান্ত যাতে না হই, স্যার সেই জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, স্যার কিছু যদি পরামর্শ দিতেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন করতে হলে আমাকে এটিওলজি গুলো জানতে হবে কি কারণে হচ্ছে। যেমন কারো যদি আর্লি মেনোপজ হয়ে থাকেন তাহলে এখানে হরমোনাল থেরাপি দেওয়া যেতে পারে। অথবা অনেক সময় গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন বা স্টেরয়েড আমরা দীর্ঘমেয়াদী দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা গ্লুকোকর্টিকয়েডটাকে বা স্টেরয়েড জাতীয় ওষুধটাকে শর্ট ডোজ এবং শর্ট ডিউরেশনে দিব। তাহলে আমরা অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করতে পারি। অথবা কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ যদি হয়ে থাকে তাহলে আর্লি ডিজিজ ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট শুরু করব যাতে অস্টিওপোরোসিস না হয়। আমরা সেই জন্য ফলো আপ করবো। এছাড়া অনেক সময় দেখা যায় যারা ওই অ্যালকোহল খেয়ে থাকেন তাদের অ্যালকোহলটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, অ্যালকোহল বন্ধ করে প্রিভেন্ট করতে পারি। অথবা টোবাকো বা স্মোকার যারা, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। স্টপ দ্য স্মোকিং এক্ষেত্রে আমাদের একটু গুরুত্বপূর্ণ অঙ্গীকার হতে হবে। অর্থাৎ কিছু কিছু কারণ যেগুলা রিভার্সিবল কারণ এগুলো আমরা শুধু প্রিভেন্ট করতে পারবো, কিছু কিছু ইরিভার্সিবল কারণ আছে এগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে আমাদের হাতে যতটুকু, ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করে করে যাব কিভাবে ভালো থাকা যায়, কিভাবে অস্টিওপোরোসিস থেকে দূরে থাকা যায়। স্যার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে, স্যার শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে তো বলতেই হবে, কারণ হলো এই অস্টিওপোরোসিস একটা মেটাবলিক ডিজিজ। এটা শুধু সিঙ্গেল একটা ডিজিজের কারণে হয় না। অস্টিওপোরোসিস হলে যে এক ডাক্তারের কাছে যাবেন এরকমও না। যাতে প্রিভেনশন করতে পারি আমরা আগে থেকে, আমরা সিগারেট বা ধূমপান বন্ধ করব, জর্দা টর্দা বন্ধ করে দিব। অ্যালকোহল যারা খাই আমরা অ্যালকোহলটা প্রিভেন্ট করব। আর স্টেরয়েড যারা আমরা গ্রহণ করি স্টেরয়েডটা যাতে শর্ট ডিউরেশন এবং লো ডোজে গ্রহণ করতে পারি, আমরা গ্রহণ করতে পারি। অথবা যদি আর্লি কারো গোনাডাল ফেলিওর হয়, মেল ফিমেল ক্ষেত্রেই হতে পারে, সেক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে, অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতন হলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সবকিছু আমাদের উন্নত লাভ করবে। স্যার অর্থাৎ খুব দেশ যত জি, উন্নত, জি। যেমন অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, ওদের কিন্তু ওদের অস্টিওপোরোসিসের হার অনেক কম আমাদের থেকে। অর্থাৎ ওনারা এর প্রিভেনশন করেন আগে থেকে, এটিওলজি সার্চ করেন, ওই তদ্রুপ চিকিৎসা করে থাকেন। সেই জন্য ওই সমস্ত দেশে অস্টিওপোরোসিস কম, তারপরে ফলও কম এবং ফ্র্যাকচারও কম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে। স্যার ধন্যবাদ জানাই, খুব চমৎকার কিছু কথা বলেছেন স্যার। সচেতনতার কোনো বিকল্প নেই স্যার, এই কথাটি আবারও মনে করিয়ে দিলেন আমাদের। এবং আমাদের আসলে এই পুরো আয়োজনের উদ্দেশ্যই কিন্তু স্যার একটা, আমাদের সাধারণ মানুষকে যারা আমাদেরকে দেখেন নিয়মিত তাদেরকে সচেতন করা। আর স্যার আমার মনে হয় আজ আমরা এই আয়োজনের মাধ্যমে সফল হয়েছি এবং খুব চমৎকার একটি আলোচনা হলো স্যার অস্টিওপোরোসিস নিয়ে। আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময়ের জন্য। এবং স্যার আপনার সুস্থতা কামনা করি। এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন অস্টিওপোরোসিস রোগ চিকিৎসা এবং প্রতিকার। আজ 65তম এপিসোড ছিল এবং এই অস্টিওপোরোসিস এর আয়োজনের দ্বিতীয় অংশে আমরা কথা বলেছি দর্শক। আমাদের এই পুরো আলোচনাটি আশা রাখছি আপনাদের জন্য ফলপ্রসূ ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন দর্শক, এই কামনা করে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.